লেটস স্টার্ট। থ্যাংক ইউ সবাইকে। ফার্স্ট অফ অল, আমার ক্লাসটা যেহেতু একটু টাইমিংটা আমি চেঞ্জ করেছি ডিউ টু সকালে আসলে ফ্রি ছিল। অফিসের একটা কাজের আর্জেন্ট মিটিং ছিল, প্লাস সব থেকে বড় যেটা ছিল, গতকালকে রাতে রিয়াল মাদ্রিদের খেলা ছিল। সো আই হ্যাড টু ওয়াচ দ্য ম্যাচ। তো সকালে এমনিতে আসলে ওঠাটা ডিফিকাল্ট হয়েছিল আমার জন্য। সো এই সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। And আমার মুডও ভালো আছে, কালকে আমার টিম জিতছে। সো অল গুড। আমরা এই জন্য একটা গুড মুডে অল্প একটু টপিক নিয়ে পড়াশোনা করব। খুব বেশিক্ষণ আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না। জাস্ট আপনারা আমাকে একটু কোঅপারেট করবেন, একটু আমাকে ইনভলভ হয়ে আমরা ডিসকাশনটা করব, এন্ড দেন অ্যাটেন্ডেন্স দিয়ে সো খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। সারাদিন রোজা ছিলেন, সো অনেক স্ট্রেস যাওয়ার কথা। সো কুল, মানে জাস্ট নর্মাল মুডে আমরা একটু কথাবার্তা বলবো, নো ইস্যুস। আমরা একটু যদি মনে করি যে আমরা আসলে আমাদের সিলেবাসে কি টপিকে ছিলাম এবং আমরা এখন কোন টপিকটা নিয়ে কথা বলবো। আমার যতটুকু মনে পড়ে, আমি গত ক্লাস পর্যন্ত আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশনের যে টপিকটা, সেটার একটা প্র্যাকটিস এবং আরেকটা সলিউশন যেটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে, এন্ড রেকর্ডিংও দেওয়া ছিল। সো আই বিলিভ আপনারা দুইটা রেকর্ডিং থেকেই সলিউশনটা ঠিক মতো করে করতে পারবেন আর করতে পেরেছেন। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, আই এম অ্যাভেলেবল, লেট মি নো কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি এটা আলাদা করে আপনাদের সাথে ডিসকাশন করে নিব, কোনো প্রবলেম নাই। অ্যান্ড যদি আমার ব্যাংকিং সলিউশনের কোনো টপিক বুঝতে কোনো সমস্যা হয়, জাস্ট ড্রপ ইউর মেসেজ যে স্যার আমার এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, আমি এই অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারছি না, এটা প্লাস হবে না মাইনাস হবে, কেন প্লাস হবে কেন মাইনাস হবে, একটু স্যার আমাকে একটু সময় দিয়ে বুঝাই দেন। সো আই উইল গিভ ইউ দ্য টাইম, নো প্রবলেম উইথ দ্যাট। আজকে আমাদের টপিকটা খুব নোন একটা টপিক, খুবই পরিচিত একটা টপিক। এটা হচ্ছে আমাদের আহ, কি বলে আসলে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের একটা টপিক। সো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে আমরা এখানে আসলে কি কি টপিক নিয়ে কথা বলবো সেটা একটু জাস্ট দেখে ফেলি। বাট বিফোর স্টার্টিং ইট, যে আমি কি কি টপিক নিয়ে কথা বলবো, তার আগে আমি এইটার ডেফিনেশনটা একটু আপনাদের থেকে শুনতে চাই, যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে আপনি কি বুঝেন, মানে আপনাদের প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা, or এনিথিং দ্যাট ইউ নো, একটু আমাকে শেয়ার করতে পারেন কিনা। এনিওয়ান প্লিজ, হোয়াট ইজ স্যার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট? স্যার প্রপার্টি হচ্ছে ল্যান্ড বিল্ডিংস যেগুলো হচ্ছে বিজনেস ওন করে। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস বিল্ডিং হুইচ আর ওন ওন্ড বাই দি বিজনেস। বাই দি বিজনেস, রাইট? ওকে। আর আর কিছু একটা বলতে যাচ্ছিলেন মনে হচ্ছে। স্যার প্ল্যান্ট হচ্ছে প্ল্যান্ট বলবো। মানে হোয়াট ইউ নো অর হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটাই বলেন আমি জাস্ট ইনক্লুড করব। সো আপনি যেটা বললেন যে আহ, এটা কি আপনি প্রপার্টির কথা বললেন, রাইট? প্রপার্টি মিনস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটাই কি বললেন? জি স্যার। ওকে, তাহলে আপনি প্ল্যান্টের ব্যাপারে একটু বলেন, তাহলে আপনি প্ল্যান বলতে কি বুঝছেন? প্ল্যান্ট মিনস স্যার প্ল্যান্ট হচ্ছে ফ্যাক্টরিজ প্রোডাকশন ফ্যাসিলিটিস যেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর সময় ইউজ করা হয় আর কি। প্রোডাকশন মেশিনারিজ which are used for manufacturing or production of goods, right? ঠিক আছে। আর আর কিছু অনেক অনেক অ্যাডভান্স কথাবার্তা বলছেন, বাট এত অ্যাডভান্সটা আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম না আপনাদের থেকে। বাট খুব স্যার সুন্দর আমরা হচ্ছে বললেন। IS-16 নিয়ে আগে হচ্ছে একটা আহ কি যেন ডিউতে একটা পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন ছিল, তো তখন হচ্ছে আই একটু ক্যান আই ঘাটাঘাটি করা আই হয়েছে ক্যান আর আই কি। ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড আপনি রেফারেন্সটাও দিয়ে ফেললেন, খুব সুন্দর। সো আই আই ওয়ান্ট দিস সর্ট অফ অ্যাডভান্স থিং, বিকজ আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি, তাদের আসলে একদম এটাকে কি বলে আসলে যুগের সাথে আমার তাল মিলিয়ে চললে হয় না, অ্যাডভান্স জিনিসও আমাকে জানতে হয়।
ঠিক আপনাদের ব্যাপারটাও সেম, আপনারা শুধু ওই থিওরিটিক্যাল পয়েন্টেই থাকবেন না, এইটার রেলেভেন্ট স্ট্যান্ডার্ডটা কি ফলো করা হয় প্র্যাকটিক্যালি হোল ওভার, লাইক হোল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটাও আপনারা জেনে গেলেন অলরেডি। যেমন খুব সুন্দর করে আপনারা বললেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের অনেকগুলো পয়েন্ট বলছেন, বাট আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট যে আপনি আইএস এর একটা রেফারেন্স বলে ফেলছেন এখানে, যে property plant and equipment that is actually covered under IS 16। সো এই যে জিনিসটা আপনি জানলেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য। এটা আপনাকে সবসময় হেল্প করবে ইন ফিউচার, আপনি যে কোনো প্রফেশনাল জায়গায় যান, এই জিনিসটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। অফকোর্স আপনি জানবেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, কিভাবে কি করতে হয়, এভরিথিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, বাট এই যে এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আন্ডারে, এটা যে আপনি এখন থেকে এই হ্যাবিটটা করছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্রিসিয়েটেবল। সো এটা আমি আসলে অ্যাপ্রিসিয়েট করছি, এবং আসলে ইটস আ ভেরি কমেন্ডেবল থিং। আপনারা অনেক ডিটেলস বলছিলেন, বাট আমি যদি আরেকটু আরেকটু বেসিক থেকে শুরু করি, মানে আরেকটু বেসিক বলতে, আমি যদি ধরেন একদম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা আসার আগেই আহ, আমি যদি এইভাবে শুরু করতাম, আর আমি যদি এইভাবে চিন্তা করতাম যে আমি ফার্স্টেই এটা আপনার মাথায় আমি দেওয়ার ট্রাই করতাম, আর আমার মাথায় রাখার ট্রাই করতাম, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা কি আমার, আমি আমার ফাইন্যান্সিয়াল এলিমেন্ট গুলার কথা চিন্তা করি, ইজ ইট মাই অ্যাসেট, ইজ ইট মাই লায়াবিলিটি, ইজ ইট মাই ইকুইটি, এটা কি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা কি আমার জন্য, হোয়াট ইজ ইট? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর বিজনেস। এই জিনিসটা আমাকে ফার্স্টে ক্লিয়ার হতে হচ্ছে আর হতে হবে। তাহলে নেক্সট প্রশ্ন হয়, আমি তো অ্যাসেট বুঝলাম, ফাইন, অ্যাসেট কি সেটা আমি জানি। অ্যাসেট হচ্ছে, অ্যান্ড দ্য অ্যাসেট ইজ, অ্যাসেট কি? যেটা আমার ওন অর কন্ট্রোলড বাই বিজনেস, ইকোনমিক resources, benefits. right, which will provide future economic benefits, right? And আরেকটা কমন একটা প্যাটার্ন আছে যেটা আমরা জানি, arises from past event। এটা একটা পাস্ট ইভেন্ট থাকে, দ্যাটস আ ভেরি কমন থিং। যখন একটা ট্রানজেকশন হয়, এটা একটা হিস্টোরিক্যাল ট্রানজেকশন থাকে, হিস্টোরিক্যাল একটা ডেটা থাকে। তাহলে এই যে আমি যে বললাম অ্যাসেট, অ্যাসেট হচ্ছে আমার যেটা আমার ওন অর কন্ট্রোলড বাই দ্য বিজনেস, এবং যেখান থেকে আমার ইকোনমিক বেনিফিট পাবো, আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো, যেটাকে আমরা ইকোনমিক রিসোর্স বলছি। তো এই যে ডেফিনেশনটা, এইটার আলটিমেটলি আমরা দেখেছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যখন আমি অ্যাসেট নিয়ে কথা বলতাম, তাহলে এই যে অ্যাসেট, এইটা আমাকে তাহলে কোথায় রেকর্ড করতে হবে? অ্যাসেটটা, এই অ্যাসেটটা আমাকে রেকর্ড করতে হবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, ব্যালেন্স শিটে। দেন আমাকে নেক্সট পয়েন্ট চিন্তা করতে হবে, প্লিজ আমি আপনাকে প্রসেসটা চিন্তা করার জন্য বলছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে আমি বললাম অ্যাসেট, নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা অ্যাসেট ফর বিজনেস। নাও না কোয়েশ্চেন উইল বি, এটা কি আমার কারেন্ট অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট? হোয়াট ইজ দিস? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ আ নন কারেন্ট অ্যাসেট। সবাই কি অ্যাগ্রিড আমরা এটার সাথে? হ্যাঁ। ওকে। জি স্যার। এন্ড নন কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি? যেটাকে আমরা অনেকেই আগে ফিক্সড অ্যাসেট বলতাম, রাইট? বাট এখন আর এটার নাম ফিক্সড অ্যাসেট নেই, কেননা ফিক্সড অ্যাসেটটা ইটস আ লাইক নট ইউজেবল টার্ম রাইট নাও। আমরা এটাকে নন কারেন্ট অ্যাসেটই বলবো। এন্ড আমি নন কারেন্ট অ্যাসেট বলবো সেইটাকে যেটা আমার মোর দেন 12 মান্থস বেনিফিট দিবে, রাইট? যেটা আমাকে মোর দেন 12 মান্থস বেনিফিট দিবে। তার মানে যেই অ্যাসেট থেকে আমি 1 বছরের বেশি বেনিফিট পাবো। এবং এই যে এখানে আরেকটা পয়েন্ট একটু মাথায় রাখা, এই যে আমি মোর দেন 12 মান্থ বলছি, এটা কখন, কোন ডেট থেকে মোর দেন 12 মান্থ? ফ্রম দ্য রিপোর্টিং ডেট অর অ্যাট দ্য ইয়ার এন্ড ডেট। মানে আমার যেই ডেটে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটার রিপোর্টিং ডেট, যেই ডেটে আমার
স্টেটমেন্ট প্রিপারেশন করার লাস্ট ডেট, সে আমি যদি বলি আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31 ডিসেম্বর, তার মানে 31 ডিসেম্বর 2025 থেকে নেক্সট 1 ইয়ারের বেশি যদি কোনো আমাকে অ্যাসেট বেনিফিট দেয়, সেটাকে আমরা বলছি নন কারেন্ট অ্যাসেট। সো এখান থেকে আমি অনেকগুলা ব্রেকডাউন চিন্তা করলাম। একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ আ নন কারেন্ট অ্যাসেট, রাইট? তাহলে এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা নন কারেন্ট অ্যাসেট, যেটা আমাকে কি করবে, মোর দেন 12 মান্থস বেনিফিট দিবে। তো এই যে বেসিক কথাটা, এটা আমরা আগে খেয়াল করি, এটা আমরা আগে ভালো করে মনে রাখবো যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হচ্ছে যেটা আমাকে মোর দেন 12 মান্থ বেনিফিট দিবে, যেখান থেকে আমি আমার বিজনেসের এই যে আমার যে কাজটা আছে, আমার বিজনেসের যে অপারেশনস রিলেটেড কাজগুলো আছে, সেগুলো আমি ইউজ করব আমার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, যেটা বলছিলেন একটু আগে, বিভিন্ন ধরনের প্রপার্টি, ফার্নিচার্স, বিল্ডিংস, মেশিনারিজ, এইগুলাকে আমরা বলছি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম, ইটস এ ভেরি বেসিক কথা। এখানে আসলে খুব বেশি নতুন করে অ্যাড করার মতো কিছু আমি এখনো বলি নেই, এবং নতুন করে কোনো কিছু এরকম ছিলই না। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে আমরা অ্যাসেটকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, এবং আমরা এটাকে বুঝলাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইট ইজ আন্ডার নন কারেন্ট অ্যাসেট। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন যদি আপনাকে বলি যে আমার অ্যাসেটকে আমি আবার assets are classified in another two types, আমি অ্যাসেটকে আবার আরো দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমি বলি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে ইনট্যানজিবল ইনট্যাঞ্জিবল। নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমি যে বললাম যে এই যে নন কারেন্ট অ্যাসেটের কথা আমরা বললাম, নন কারেন্ট অ্যাসেটস কে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে আমার ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আর একটা আমার ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। খেয়াল করে দেখেন, এখন এই জায়গাটা যদি আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি যে হোয়াট ইজ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট এন্ড হোয়াট ইজ ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, কেউ কি আমাকে একটু হেল্প করতে পারবেন এই জায়গাটাতে, যে আপনি ট্যানজিবল অ্যাসেট বলতে কি বুঝছেন এন্ড আর কি বুঝেন, এন্ড ইনট্যানজিবল অ্যাসেট বলতে আপনি কি বুঝেন? এনিওয়ান? কেউ কি আমাকে একটু সাপোর্ট দিতে পারেন কাইন্ডলি, স্যার আমি বলবো। প্লিজ? এনিওয়ান, ফ্লোর ইজ ওপেন, স্যার জাস্ট আমার সাথে স্যার একজন একটু কথা ট্যাঞ্জিবল বল। অ্যাসেট হচ্ছে যেগুলো হচ্ছে ফিজিক্যাল, দ্যাট ক্যান বি সিন এন্ড টাচড, হুইচ ফিজিক্যাল ফর্ম অফ অ্যাসেটস। হুইচ ইজ ফিজিক্যাল ফর্ম অফ অ্যাসেট, ফিজিক্যাল ফর্ম অফ অ্যাসেট, ভালো ওয়ার্ড বলেছেন। অর হুইচ হ্যাভ ফিজিক্যাল সাবস্টেন্স অর এক্সিস্টেন্স। সো আপনার কথাটাকে আমি একটু লাইক প্রপার ফর্মালে যদি আমি বলি যে tangible assets, tangible non-current assets are those non-current asset যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এই যে একটু আগে আপনি যতগুলো এক্সাম্পল আমাকে দিচ্ছিলেন, এই যে ল্যান্ড, বিল্ডিং, প্রপার্টিস, দেন মেশিনারিজ, দেন ফার্নিচার্স, দেন ইকুইপমেন্ট, ল্যাপটপ, এনিথিং যেটাকে আমরা ফিজিক্যালি এটার এক্সিস্টেন্স আছে সেটা আমি প্রমাণ করতে পারি, যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, ফিজিক্যাল ফর্ম আছে, সেটাকে আমরা বলছি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। তাহলে আমি যদি এখন আপনাকে সিম্পলি কোশ্চেনটা করি, এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইজ ইট আ ট্যানজিবল অ্যাসেট অর ইনট্যানজিবল অ্যাসেট? স্যার ট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে আমরা কি এই জায়গাটাতে একদিক সবাই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা একটা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট? তার মানে আমরা এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আমরা এই যে IAS 16 নিয়ে কথা বলবো, আমরা বেসিক্যালি কথা বলবো ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট যেটার ফিজিক্যাল সাবস্টেন্স আছে। এক্সাম্পল কি, যে এক্সাম্পল গুলো আমরা বলছিলাম, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার্স, মেশিনারিজ, ইকুইপমেন্ট, IT ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, এনিথিং যেটা আমার বিজনেসের আলটিমেটলি তার প্রোডাকশন পারপাসে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে
অর তার ডিস্ট্রিবিউশন পারপাস। তার মানে এক কথায় তার অপারেশনসটাকে প্রপারলি রান করার জন্য যেই অ্যাসেট গুলো মোর দ্যান 12 মান্থ সে ইউজ করবে সেটাকে আমরা বলছি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অ্যান্ড প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। দেখেন সিকোয়েন্সিয়ালি আমরা ফার্স্টে বলেছিলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা অ্যাসেট, দেন আমরা নেক্সট স্টেপে কথা বললাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা নন কারেন্ট অ্যাসেট, দেন আমরা বললাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ আ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। সো জাস্ট এই টার্মটাই আমার আপডেট হয়ে গেল। নাও আমি যদি অন দ্য আদার হ্যান্ড আপনাকে জিজ্ঞেস করি ইনট্যানজিবল অ্যাসেট, হোয়াট ইজ ইনট্যানজিবল অ্যাসেট? স্যার ইনট্যানজিবল হচ্ছে যেগুলোর কোনো ফিজিক্যাল ফর্ম নাই, লাইক ওদের হচ্ছে ইকোনমিক ভ্যালিউ থাকে কিন্তু হুইচ ডাজ ফিজিক্যালি নট হ্যাভ ফর্ম না আর কি। any physical substance, right? Or existence, like প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মানে যেটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এর মতো কোনো ফিজিক্যাল সাবস্টেন্স অর এক্সিস্টেন্স নাই, রাইট? সেটাকে আমরা বলছি ইনট্যানজিবল অ্যাসেট। কেউ কি আমাকে একটু এক্সাম্পল বলতে পারবেন দুই একটা, যে হোয়াট আর দ্য এক্সাম্পল অফ ইনট্যানজিবল অ্যাসেট? স্যার ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ব্র্যান্ড ভেরি নেম। গুড। পেটেন্ট, সরি, পেটেন্ট, কপিরাইট, মেবি গুডউইল, right? And royalty could be এটা বুকস পাবলিকেশনের ক্ষেত্রে যেটা ইউজ হয়। ওই কপিরাইট, প্যাটেন্ট, রয়্যালটি অনেকটা সিমিলার, জাস্ট এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট টার্ম হিসেবে ইউজ হয়, দ্যাটস ইট। সো এই যে কথাগুলো আমরা দেখলাম, এই কথাগুলাই কিন্তু আমরা এর আগেও অনেকেই আমরা এই ব্যাপারে এইভাবে জেনে আসছি, বাট আমি একটা জাস্ট বেসিক আইডিয়া নিয়ে আমি কথা বললাম যে আমরা এই যে আইএস 16 নিয়ে কথা বলবো, তাহলে এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো, এখানে আমি কথা বলবো কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা নিয়ে? আইএস 16টা নিয়ে। তার মানে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, দ্যাট ইজ আইএস 16। অন দ্য আদার হ্যান্ড এই যে ইনট্যানজিবল অ্যাসেট, এটার জন্য আমার যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাও কিন্তু আমার সিলেবাসের পার্ট, এটাও আমাদের সিলেবাসে আছে। আমরা এটা একটু পরে শেষ করে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট শেষ করে এরপরে আমরা ওইখানে যাব। তাহলে এই যে ইনট্যানজিবল অ্যাসেটের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাকে আমরা বলি আইএস 38। তো আজকের ক্লাসের পর আমি আপনাদের থেকে এই দুইটা জিনিস এক্সপেক্ট করব, যে একটা হচ্ছে আপনি আমাকে প্রপারলি এই ডিফারেন্সিয়েশনটা ভালো করে বুঝায় বলতে পারবেন এনি টাইম ইফ এনিওয়ান আস্ক ইউ যে অ্যাসেট দুই ধরনের, ট্যানজিবল, ইনট্যানজিবল, এই ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট এবং ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের ডিফারেন্স কি, ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল কি, এবং এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি, একইভাবে ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল কি এবং এটার অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কি, মানে আমি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ফলো করে এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো করে থাকি, এই অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট গুলো করে থাকি। সো অ্যাজ অ্যান স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখা এবং রিলেট করা রিয়েল লাইফের ক্ষেত্রে। যেটা আপনাদের যেটা একটু আগেই বলছিল যে অনেক রিয়েল লাইফ অর রিয়েল টাইম কেস স্টাডি অর রিয়েল টাইমে অর প্রফেশনাল লাইফে অর আপনি যদি কোনো কম্পিটিশনেও যান, এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তাহলে আমরা একটু আমাদের এখন আমাদের কোর্স আউটকামে চলে যাই, যে আমাদের কোর্স লার্নিং আউটকাম অনুযায়ী এখানে আমাকে কি কি শিখতে হবে খেয়াল করে দেখেন। আমাকে এখানে মেইনলি শিখতে হবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডেফিনেশন, এক্সাম্পল, ডেসক্রিপশন, যেটা আমরা অলরেডি অনেকটুকুই কভার করে ফেলছি। সেকেন্ড সেকেন্ড যেটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যতটুকু কস্ট আমি আমার অ্যাসেট হিসাবে ইনক্লুড করতে পারবো অ্যান্ড কতটুকু কস্ট আমি আমার অ্যাসেট হিসেবে ইনক্লুড করতে পারবো না। So, এই যে টপিক নাম্বার 2, এইটার টপিকটাই বেসিক্যালি হচ্ছে একটা সিম্পল ডেফিনেশন অর সিম্পল ডিফারেন্স আমরা করি। আমরা অনেকেই হয়তো বা এই টার্মটার সম্বন্ধে আইডিয়া আছে। একটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার। সো এই 2 নাম্বার টপিক যেটা আমরা কথা বলছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা খুব সুন্দর করে টেবুলার ফরম্যাটে আমরা নোটে আপনাদের জন্য করে আনছি এবং এইটা আপনার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এক্সামে থিওরিটিক্যাল মার্ক হিসেবে লাইক 3 to 4 মার্কসের জন্য
এই যে ডিফারেন্সটা, যে আমরা কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো, কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো না, মানে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচারের যেই ডেফিনেশন, যে ডিফারেন্স, যে এক্সাম্পল গুলা, এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা টেবিল আছে, আমরা একটু পরেই টেবিলটা দেখবো। 3 নাম্বার, এক্সপ্লেইন দ্য অ্যাকাউন্টিং প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট। তার মানে আমি আমার বিজনেসের জন্য যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা ইউজ করব, সেটা আমি কোথাও থেকে কিনতেও পারি, আবার নিজেও কনস্ট্রাক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে এই কস্টগুলোর এক্সাম্পল থেকে বের করতে হবে যে কোন কস্ট আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ওই একই কানেক্টিং টু যে আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে অ্যাসেট হিসেবে দেখাবো, অর আমি এটাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করব। নাম্বার 4, ডেপ্রিসিয়েশন নিয়ে এখানে কথা বলতে হবে, এবং ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা নিয়েও আমাদেরকে একটু কথা বলতে হবে। অ্যান্ড এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য দুইটা মেথড আমরা জানি, কমনলি ওয়াইডলি ইউজড দুইটা মেথড, বাট অনেকগুলো মেথড আছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য। বাট IS 16 আমাকে এই দুইটা মেথডই অ্যালাউ করে টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন ফর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। এটাকে অনেক সময় আমরা ডিমিনিশিং চার্জ মেথডও বলি। সো ডিমিনিশিং মানে হচ্ছে রিডিউসিং এর সিনোনিম। তো এটা আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে আমরা খুব বেশি কিন্তু এখানে কভার করছি না। IS 16 কিন্তু আরো বড়, মানে IS 16 কিন্তু নট অনলি দিস থিং, আরো অনেক ডিটেলস এখানে IS 16 আমাদের কভার করতে হয়। জাস্ট IS 16 এর যতটুকু বেসিক জিনিস আমাকে জানতে হবে টু টু স্টার্টিং IS 16, সেটুকুই এখানে আছে। এছাড়াও আরো অনেক ডিটেলস কিন্তু IS 16 আমরা স্টাডি করবো ইন ফিউচারে, সেটা আমাদের অ্যাডভান্স কোর্স গুলাতে আমরা পাবো। যেমন IS 16 আমার কস্ট মডেল ভার্সেস রেভ্যালুয়েশন মডেলের ব্যাপার আছে, রিভ্যালুয়েশন সারপ্লাসের কিছু ব্যাপার আছে, ডিসপোজালের কিছু ব্যাপার আছে। সো এরকম অনেকগুলা জিনিস আমরা IS 16 দেখবো, যেটা ইন অ্যাডভান্স আকারে আমরা হয়তো বা ইন ফিউচারে দেখবো। ওকে, তাহলে এখন আমরা একটু চলে যাই আমাদের টপিক ওয়াইজ, যে আমরা যে বলেছিলাম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আলটিমেটলি এখানে কি করব, এবং আমরা আমাদের এটা পড়ার অবজেক্টিভটা কি, IS 16 পড়ার অবজেক্টিভটা কি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা একটা অ্যাসেট, যেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো, এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যখন আমরা অ্যাসেট হিসেবে এটাকে রেকগনাইজ করব, আমরা কোন ভ্যালুতে রেকগনাইজ করব সেটাও এখানে আমরা একটু জাস্ট গো থ্রু করলে বুঝতে পারবো। The objective of IS 16 is to prescribe accounting treatment for property, plant and equipment so that the users of financial statements can or they can take the decision about an entity's ইনভেস্টমেন্ট করবে কিনা ইন ইটস প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড চেঞ্জেস ইন সাচ ইনভেস্টমেন্ট। সো তার মানে হচ্ছে এক কথায় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমি কত টাকা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব, রেকগনাইজ করব, এবং কোন ভ্যালুতে রেকগনাইজ করব, দ্যাট ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। তার মানে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি আমার ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করব, এবং আমি আমার ব্যালেন্স শিটে যেই ভ্যালুতে এটাকে রেকগনাইজ করব, যেই ভ্যালুতে এটাকে আমরা রেকর্ড করব, সেটাকে আমরা বলি ক্যারিং অ্যামাউন্ট, ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু। এই টার্মটা কি কেউ আমরা শুনেছি এর আগে কখনো, যে হোয়াট ইজ দ্য নেট বুক ভ্যালু অর ক্যারিং ভ্যালু? এনিওয়ান? ওকে, নো ইস্যুস, যদি নাও শুনে থাকি, এটাকে আমরা অনেক সময়, আমি যদি আলটিমেটলি আমার নর্মাল মানে অ্যাকাউন্টিং টার্ম বাদ দিয়েও যদি আমি চিন্তা করি, সো ক্যারিং ভ্যালু অর বুক ভ্যালু মিনস দ্য ব্যালেন্স শিট ভ্যালু। আমি আমার যে ভ্যালুতে আমার রেকর্ডসে আমি যে ভ্যালুটাতে দেখাচ্ছি, সো এইটার একটা সিম্পল ফর্মুলা আছে। সো ক্যারিং ভ্যালু অর নেটবুক ভ্যালুর একটা সিম্পল ফর্মুলা আছে। আমি যদি ফর্মুলাটা এখানে একটু লিখি আপনাদের জন্য, এটা খুব ইজি হবে আপনাদের বুঝতে, এবং এটা আপনি যে কোনো বিজনেসের ব্যালেন্স শিট দেখেন না কেন, দেখবেন যে এই ভ্যালুতেই আমার ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু ইজ ইকুয়াল টু কস্ট। এই কস্ট বলতে আমরা বুঝাচ্ছি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি যাবো ওই জায়গাটাতে, কস্ট লেস accumulated accumulated depreciation. depreciation. Perfect, very good. Accumulated depreciation less
এইটা হয়তো বা অনেকেই আপনারা এর আগে শুনেন নাই, লেস এনি ইম্পেয়ারমেন্ট লস। এটা না শোনাটা খুবই স্বাভাবিক, কেননা এটা আপনাদের এখনো পর্যন্ত ওইরকম ভাবে কোনো সিলেবাসে ছিল না, এর আগে হয়তো বা গো থ্রু করতে হয় নাই, এবং এটা হয়তো বা ফিউচারে গো থ্রু করতে হবে, দ্যাট ইজ IS 36। তার মানে এই যে আমরা ইম্পেয়ারমেন্ট লস নিয়ে কথা বললাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি উইল বি কাভার্ড আন্ডার IS 36। সো এটা নিয়ে আসলে এখন আর ডিটেলস আমরা কথা না বললেও হয়, কেননা এটা এই কোর্সেও নাই, আমাদের সিলেবাসেও তো নাই, কোর্সেও নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে খুব সিম্পলি এই ফর্মুলাটা মনে রাখবো, এবং এই ফর্মুলা আপনাদের এক্সামে একটা দুইটা ম্যাথ আসতেও পারে, ক্যালকুলেশন আসতেও পারে, যে ক্যালকুলেট ক্যারিং ভ্যালু অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। সেখানে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে কস্ট গুলাকে আইডেন্টিফাই করতে হবে, সেই কস্ট থেকে আপনার টোটাল অ্যাকুমুলেটেড মানে হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন। সো অলওয়েজ রিমেম্বার দিস টার্ম, যে অ্যাকুমুলেটেড মানে হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা জেনারেলি ক্যারিং ভ্যালু অর নেটবুক ভ্যালু বলে থাকি। বাট প্রপার টার্ম হচ্ছে এই ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরেও যদি অ্যাসেটটার কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে, ইম্পেয়ারমেন্ট, সো দিস ইজ নট দ্য ডেপ্রিসিয়েশন, দিস ইজ মোর দ্যান আর ডেপ্রিসিয়েশন থিং। সো ওইটা IS 36 ইন ডিটেলস আমরা কভার করি আর করব। সো আমি যদি এক কথায় বলি, ইম্পেয়ারমেন্ট লস মানে হচ্ছে আমার ওই অ্যাসেটটার যদি কোনো কারণে এফিসিয়েন্সি ডিক্লাইন করে, এফিসিয়েন্সি যদি আমার এক্সপেক্টেড অনুযায়ী না থাকে, তখন আমি আমার অ্যাসেটের ভ্যালুটাকে আর অ্যাকচুয়াল যে ভ্যালু, ক্যারিং ভ্যালু, সেটাতে দেখাতে পারি না। আমি আমার ওই যতটুকু ম্যাক্সিমাম বেনিফিট পাবো সেই অ্যামাউন্টই আমি দেখাতে পারি। সো সে আমার যদি কোনো একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু 1 লাখ টাকা হয়, এবং ওই অ্যাসেট থেকে আমার ম্যাক্সিমাম বেনিফিট যদি আমি 80,000 টাকা পাই, তাহলে আমি আর অ্যাসেটটাকে 1 লাখ টাকা দেখাতে পারবো না, আমাকে আরো 20,000 টাকা ইম্পেয়ার করতে হবে। এটাকে আমরা ইম্পেয়ারমেন্ট লস বলছি। তো দ্যাটস এ লস, যেটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দিচ্ছে, ডিক্লাইন করাচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ক্যারিং ভ্যালু আর নেট বুক ভ্যালু। সো আপনি যখন ক্যারিং ভ্যালুটা ক্যালকুলেট করবেন, অলওয়েজ রিমেম্বার আমার ক্যারিং ভ্যালুর ফর্মুলাটা মনে রাখতে হবে। আমার ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করার সিম্পল ফর্মুলা কস্ট, যেখান থেকে আমার অ্যাকুমুলেটেড মানে টোটাল ডেপ্রিসিয়েশনটা আপনি বাদ দিবেন, অ্যান্ড দেন ইম্পেয়ারমেন্ট লসটা আপনি বাদ দিবেন। সো দ্যাট ইজ দ্য বেসিক থিং অফ ক্যালকুলেটিং প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন আপনি চলে যান আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেই জায়গাটাতে। এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম অনেকটুকুই আমরা কভার করে ফেলছি আমাদের এই ডেফিনেশনের জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন যে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশনে যে কথাটা আমরা বলছিলাম অনেকটুকুই এখানে আমার কভার হয়ে গেছে, অনেকটুকু এক্সাম্পলে আমরা অলরেডি কথা বলে ফেলছি। দেখেন এখানে কি বলছে ডেফিনেশন। সো এটাও অনেক সময় 1-2 মার্কের জন্য আপনাদের আসতে পারে, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশন কি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশন হচ্ছে ইট ইজ আ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, যেটা থেকে এক্সপেক্টেড টু বি ইউজড ডিউরিং মোর দ্যান ওয়ান পিরিয়ড, যেটা আমরা একটু আগেই বলেছি, মোর দ্যান 12 মান্থ। এবং প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমার তিনটা পারপাসে ইউজ হচ্ছে, একটা হচ্ছে প্রোডাকশন অর সাপ্লাই, একটা হচ্ছে রেন্টাল টু আদার্স, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস। মানে আমার সে অফিস ম্যানেজ করার জন্য যত এসি, ফার্নিচার্স, ল্যাপটপ যা কিছু ইউজ করি আমি, লাইক টেবিল, চেয়ার্স, এনিথিং, যা কিছু আমি ইউজ করি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ড্যাফোডিল এক্সাম্পল হিসেবে যদি আপনি চিন্তা করেন, ড্যাফোডিলের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস গুলো রান করার জন্য যা যা ফিকচার, ফার্নিচার্স, যা যা এসি, ল্যাপটপ, লাইক ডেস্কটপ, এনিথিং, that is actually property plant and equipment for Daffodil International University. So that you need to understand যে আমার property plant and equipment that might be used for the production purpose. Of course Daffodil এর জন্য তো আসলে প্রোডাকশনের কিছু নাই, you guys are not any product. We provide like services, the good quality of education. So তার মানে এই যে সার্ভিস প্রোভাইড করার জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার হয়, যা যা আলটিমেটলি আমার সে ফিজিক্যাল যে অ্যাসেট গুলো আছে, ক্লাসরুমে আপনি যা দেখেন, এগুলো সবই কিন্তু ড্যাফোডিলের জন্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? সো এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশনটা কি এবং এটা কি পারপাসে ইউজ হয়, এন্ড এক্সাম্পল গুলো কি। দেখেন এক্সাম্পল গুলো কি কি বলছি আমরা, ভেহিকল লাইক ট্রাক, পিক আপ, অফিস ফার্নিচার্স, মেশিনারিজ, বিল্ডিংস, ল্যান্ড, এই সবগুলাই হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের এক্সাম্পল। সো এখানে
আপনার এক্সাম স্পেসিফিক ফোকাস পয়েন্ট হচ্ছে ইউ নিড টু রাইট দ্য ডেফিনেশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট and you need to define the you need to write the example of property plant and equipment and the purpose of using property plant and equipment. That is the first topic that we need to understand, যেটা আমরা এর আগেও কভার করে ফেলছি। নেক্সট টপিক যেটা ছিল আমার, যেটা আমরা একটু আগেই বলছিলাম কথাটা, সেটা হচ্ছে আমার এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট রিলেটেড আমি কতটুকু কস্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম, কতটুকু কস্ট আমি এটাকে অ্যাসেট হিসাবে ট্রিট করব অ্যান্ড কতটুকু কস্ট আমার এটাকে এক্সপেন্স হিসাবে চার্জ করতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন, এটা আপনার বিজনেসের পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকেই কিন্তু এফেক্ট করবে। কিভাবে এফেক্ট করবে? if you treat your asset as expense or vice versa, you treat your expense as asset, তার মানে এটার কারণে আপনার অ্যাসেটটাও হয় বেশি দেখাবে অর কম দেখাবে, অন দ্য আদার হ্যান্ড আপনার এক্সপেন্সটাও হয় বেশি দেখাবে অর কম দেখাবে, অ্যান্ড ইন এ নাটশেল এটার কারণে আপনার প্রফিটটাও এফেক্টেড হবে। এই কারণে বিজনেস যখন তার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট রিলেটেড কস্ট গুলোকে আইডেন্টিফাই করে, এইখানে আপনাকে খুব ভালো করে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে হবে যে কতটুকু কস্ট আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে, আপনি অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারবেন, কতটুকু আপনি এক্সপেন্স হিসেবে অর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে পারবেন না। তার মানে এই যে ডিস্টিংগুইশমেন্টটা, এই যে ডিফারেন্সটা বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা আপনাকে খুব ভালো করে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে হবে। তার মানে অলওয়েজ রিমেম্বার, আমি এই যে অ্যাসেট কতটুকু ইনক্লুড করতে পারবো আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমার ব্যালেন্স শিটে, এন্ড কতটুকু আমি আমার অ্যাসেটের কস্ট হিসেবে ইনক্লুড করতে পারবো না, যেটা আমার এক্সপেন্স হিসেবে চার্জ হয়ে যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এই যে ডিস্টিংগুইশমেন্টটা, এই যে আমার ডিফারেন্সেসটা, এটাই আমার নেক্সট টপিক। এটাই হচ্ছে আমার একটা টেবুলার আকারে আমরা দেখব, এবং যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম যে এটা আপনাদের এক্সামে অফকোর্স খুব বেশি ইম্পর্টেন্ট, অফকোর্স এটা অনেক বেশি আসে, এবং এটা আপনার মানে রিয়েল লাইফে অনেক সময় হেল্প করবে যে, এবং এই জায়গাটাতে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রংলি প্রিপেয়ার করা হবে। মানে হচ্ছে আপনি আপনার যেটা আপনার এলিমেন্টস থেকে যদি যান, আপনার এলিমেন্টস কিন্তু এই পাঁচটাই: অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্সেস। তার মানে অ্যাসেট এবং এক্সপেন্স, এই যে এই দুটোর মধ্যে যে ভাইস ভার্সা রিলেশনশিপটা, সেটা আপনাকে ভালো করে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে হবে। এই যে আপনি যখনই বলবেন কোন এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইট মিনস এইটাকে আপনি আপনার অ্যাসেট হিসাবে ইনক্লুড করতে পারবেন। বাট যদি আপনি এটাকে বলেন রেভিনিউ, দ্যাট মিনস আপনার ওই এক্সপেন্ডিচারটাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে ট্রিট করতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে দুইটা ডেস্টিনেশন কিন্তু দুই জায়গায়। ইফ ইট ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটার ডেস্টিনেশন হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অ্যাসেট। আর ইফ ইট ইজ এ রেভিনিউ এক্সপেন্ডিচার, সেটার ডেস্টিনেশন কিন্তু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যাজ অ্যান এক্সপেন্স। মানে ইটস এ ভেরি ভেরি ক্লিয়ার একটা ক্লারিফিকেশন আপনার দরকার যে কতটুকু আপনি আপনার অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে দেখাবেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাতে পারবেন, কতটুকু আপনি আপনার এক্সপেন্স হিসেবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাতে পারবেন। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাই যে আপনাদের কাছ থেকে একটু যদি আমি আইডিয়াটা নিয়ে আসি যে আপনাদের ধারণাটা কতটুকু আছে আর কতটুকু ইউ গাইজ নো, বিকজ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এটা থাকার কথা, ক্যাপিটাল expenditure versus revenue expenditure. Anyone? এই দুটার মধ্যে আপনারা কতটুকু রিলেশন অর ডিফারেন্স জানেন? এনি আইডিয়া অ্যাবাউট? ভয়ের কোনো কারণ নেই, আমি ভুল হলে কাউকে মারবো না, এটা টেনশন করার কিছু কারণ নাই। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাকে আমরা শর্ট ফর্মে অনেক সময় ক্যাপেক্সও বলি। সো মানে এটা ক্যাপেক্স বললেও সমস্যা নাই, বাট এখানে সাবধান, রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা আবার রেভেক্স বলি না। সো প্লিজ যখন আপনি শর্ট ফর্ম গুলো ইউজ করবেন, কিছু শর্ট ফর্ম অ্যাকাউন্টিং এ আছে খুব ওয়াইডলি ইউজ, কমনলি ইউজ, আমরা জানি যে এটা আমরা ইউজ করি। সো সেই ক্ষেত্রে এখানে
ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমরা ক্যাপেক্স বলি, এটা ইউজুয়ালি ক্যাপেক্স বললেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে বোঝায়। বাট রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা আবার রেপেক্স বলি না, রেভেক্স বলি না, সো ইটস নট দ্য ওয়াইডলি ইউজ টার্ম যেটা আমরা ইউজ করতে পারবো না। সো একটু আমাকে একটু হেল্প করেন এনিওয়ান, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে আপনি কি জানেন, অর দিস ইজ দ্য লাস্ট থিং দ্যাট ফর টুডে উইল কভার। এটা শেষ করলে আমরা আজকের জন্য শেষ করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ডেপ্রিসিয়েশনের জায়গাটাতে চলে যাব, মানে ক্যালকুলেশন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা সবাই খুব এনজয় করি ক্যালকুলেশন গুলা। স্যার আমি বলি, প্লিজ। স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে মানি স্পেন্ড বাই বিজনেস টু পারচেস ইমপ্রুভ, যেটা ওকে, হচ্ছে আহ, একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থেকেও বেশি সময় হচ্ছে বেনিফিট প্রোভাইড করবে। ইট প্রোভাইডস, এই কথাটা আমি একটু লিখি, ইট প্রোভাইডস, সরি, বেনিফিটস ফর মোর দেন 12 months, right? Or one accounting year. আরেকটা কথা আপনি বলছিলেন, সেটা একটু যদি আবার বলেন, প্রথমের একটা কথা। স্যার এক্সটেন্ড দ্য লাইফ অফ লং টার্ম অ্যাসেট। ওকে, এক্সটেন্ড দ্য লাইফ, অ্যাডভান্স বলে ফেলছেন, আমরা একটু পরে যাবো ওই জায়গাটাতে। আর আর কেউ প্রোভাইডস বেনিফিট ফর মোর দ্যান 12 months, এনিথিং? ওকে, সো আমি এখানে একটু ক্লিয়ার করে ফেলি জিনিসটা, যে বেসিক্যালি আমি যেহেতু বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এইটা তো আমরা ক্লিয়ার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার it means it related to asset. It means এটা আমার অ্যাসেট হিসেবে ট্রিট হবে। সো যখনই এটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করব, অ্যাসেট হিসেবে ইনক্লুড করব, দ্যাট মিন্স দ্যাট হ্যাজ টু প্রোভাইড 12 মান্থস এর বেশি বেনিফিট। এটা নিয়ে কারো কোনো ডাউট চিন্তা করার কিছু নাই। and revenue expenditure, it has to be charged as expense. So এই জিনিসটা আমরা আগে ক্লিয়ার হয়ে নেই। নাও নেক্সট পয়েন্ট উইল বি, এইটার প্রিন্সিপাল চিন্তা করে আমাকে মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে আমি বললাম, তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কোন কস্ট গুলাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো? ক্যাপিটালাইজ মিনস হচ্ছে কোন কস্ট গুলাকে আমি আমার অ্যাসেট হিসাবে ট্রিট করতে পারবো, মানে কোন কস্ট গুলাকে আমি অ্যাসেটের সাথে ইনক্লুড করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সিম্পল একটা এক্সাম্পল। আপনি আপনার অফিসের জন্য একটা এসি কিনলেন 50,000 টাকা দিয়ে, তাহলে এই যে এসিটা আপনি কিনছেন 50,000 টাকা দিয়ে, এটা আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার? স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বিকজ এসিটা থেকে আপনি মোর দেন 1 year বেনিফিট পাবেন, বিকজ এসেটটা হচ্ছে আপনার জন্য, এসিটা আপনার জন্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে এই যে পারচেস প্রাইস, তার মানে এই যে পারচেস কস্ট, মানে ওই অ্যাসেটের যে পারচেস কস্ট, তার মানে পারচেস কস্ট অফ পিপিই, তাহলে এটা আমার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাগ্রি? সেকেন্ড, ওই এসিটা কেনার পরেই কি আপনি ওইটা ইউজ করতে পারবেন? মানে ইজ ইট পসিবল টু ইউজ দ্য অ্যাসেট, মানে টু গেট দ্য বেনিফিটস? না, ওইটাকে ফিটিং করতে হবে, সেট করতে হবে, তারপরে So, বেনিফিট so, পাওয়া so, যাবে। so the answer is no, right? So the answer is very like clearly no. Because আমাকে ফার্স্টে, আপনি তো সেট আপ আসলেন, আমি আমি তার আগেও চিন্তা করি, আমি তো এসিটা মাত্র কিনলাম, আমাকে আগে এটা কি করতে হবে? আমাকে এটা আগে আমার পৌঁছাইতে হবে। আমার প্রেমিসিসে আনতে হবে। তার মানে, হ্যাঁ হ্যাঁ, there will be a delivery charge for the property plant and equipment. তার মানে দেয়ার উইল বি ডেলিভারি চার্জ, আমার ওই অ্যাসেটটা আমার প্রেমিসিসে আনতে একটা ডেলিভারি চার্জ লাগবে। সে আমি বললাম ডেলিভারি চার্জ হচ্ছে 10,000, তার মানে আমি এই যে আমি যে অ্যাসেটটা পারচেস করলাম, আমি বললাম পারচেস হচ্ছে, যেটা বলছিলাম একটু আগে, 50,000, ডেলিভারি চার্জ সে 2,000। ওকে, তাহলে এই যে ডেলিভারি চার্জ, ইজ ইট মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার? স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার না? মানে আই এম আস্কিং, মানে আপনি আমাকে যদি কোয়েশ্চেন করেন তাহলে আই হ্যাভ টু আনসার ইট। রেভিনিউ তো হওয়ার কথা। ওকে, সো আপনাদের এই জায়গাটা একটু ধারণাটা আমি ক্লিয়ার করে দিই, না আই স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা তো হচ্ছে আমার এক্সপেন্স হবে। আমি যে এসিটার মেইন মানে টোটাল প্রাইসের সাথে এটা অ্যাড হয়ে যাবে না? এটাই মানে আমার আমরা তো কোয়েশ্চেন, জানি হচ্ছে সব অ্যাড হয়ে যায়। এটাই আমার কোয়েশ্চেন, যে এটা কি অ্যাড হবে আর হবে না।
এটি স্যার আমি হবে এতক্ষণ স্যার এটি আমি এতক্ষণ কোয়েশ্চেন করছি আপনাদেরকে। সো আমি আপনাদেরকে একটা সিম্পল থিওরিটিক্যাল একটা টনিক বলে দিই, খুব সিম্পলি। এটা মনে রাখার খুব সিম্পল একটা মেথড আছে, হ্যাঁ, খুব সিম্পল মেথড। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটু ভালো করে দেখবো আমরা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপেক্স, ইজ আর কস্ট ফ্রম পারচেজিং the property, plant and equipment till make it usable। এই কথাটা মনে রাখবো। তার মানে all directly related or attributable costs are capital expenditure which should be added with the cost of প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটাকে আমরা অ্যাসেট বলছি। ওকে, তার মানে আমি কথাটা খুব সিম্পলি আপনাদেরকে একটু বুঝাই বলি, তাহলে আপনি বাকি পয়েন্টগুলো রিলেট করতে পারবেন। তার মানে একটা অ্যাসেট, একটা প্রপার্টি, যে কোনো কিছু, ইট কুড বি ফার্নিচার হতে পারে, ইট কুড বি এসি হতে পারে, ইট কুড বি মেশিন হতে পারে। আপনি জার্মান থেকে একটা মেশিন আনছেন, চায়না থেকে একটা মেশিন আনছেন। ইট কুড বি আপনার কোনো একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, সেটাও হতে পারে। তার মানে আপনার কোনো একটা প্রপার্টি, কোনো একটা অ্যাসেট পারচেজ করা থেকে শুরু করে সেইটাকে ইউজেবল করা পর্যন্ত, সিম্পল কথা, ইউজেবল, কিন্তু ভালো করে খেয়াল করবেন, সেটাকে ইউজেবল করা পর্যন্ত, মানে ইউজেবল কন্ডিশনে আনার জন্য যত সরাসরি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আছে, ডিরেক্টলি রিলেটেড কস্ট আছে, সেইটাকেই আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন আপনি একটা একটা করে এক্সাম্পল মিলান ভাইয়েরা। এই যে আমি এসিটার এক্সাম্পল দিলাম, এসিটা যে আমি কিনলাম, পারচেস করলাম 50,000 টাকা দিয়ে, আমি যে ডেলিভারি চার্জ দিলাম 2,000 টাকা, অ্যান্ড দেন আমি যদি আবার বলি এখানে যে আমার ডেলিভারি চার্জের পর সেট আপ কস্ট, এসি ইজ সে 5,000 টাকা। তাহলে এই যে পুরো খরচগুলা হচ্ছে 50,000 টাকা আমার এসির দাম, 2,000 টাকা আমার ডেলিভারি চার্জ, আমার ওইটা সেট আপ করতে লাগছে আরো 5,000 টাকা। তাহলে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখানে কত টাকা হবে? শুধু 50,000 টাকা হবে, নাকি 50,000 টাকা প্লাস 2,000 টাকা প্লাস 5,000 টাকা, টোটাল 57,000 হবে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার? হোয়াট শুড বি আওয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর দিস এসি? দ্যাটস মাই স্যার কোশ্চেন। 57,000। এখন কি লজিকটা আমার ক্লিয়ার? কেন 57,000? বিকজ জি স্যার। আমার ওই অ্যাসেটটা পারচেস করার পর থেকে, প্লিজ রিমেম্বার, আমার ওই অ্যাসেটটা পারচেস করার পর থেকে ওই অ্যাসেটটা ইউজেবল করা পর্যন্ত, তার মানে এসিটা আমার, এসি থেকে আমি বাতাস খাওয়া পর্যন্ত, মানে বাতাস খাওয়া যাবে এই পর্যন্ত আনতে যত টাকা আমার খরচ হবে, যেটা আমার অ্যাসেটের সাথে সরাসরি রিলেটেড, ডিরেক্টলি রিলেটেড, সেটা আমাকে অবশ্যই অবশ্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে। তার মানে আপনারা এখন আমাকে যদি এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল চিন্তা করতে বলেন, আপনি যে কোনো মেশিনের এক্সাম্পল চিন্তা করতে বলেন, কোনো সমস্যা নেই, আপনি খুব সিম্পলি চিন্তা করতে পারবেন। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে একটা অ্যাসেট আপনি পারচেস করছেন, পারচেস করার পর থেকে ওইটা ইউজেবল করা পর্যন্ত যত খরচ হয় সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সব কস্টকে আপনি আপনার অ্যাসেটের কস্টের সাথে ইনক্লুড করতে পারবেন। আপনার পারচেস প্রাইস, ডেলিভারি চার্জ, সেটআপ কস্ট, ইফ এনিথিং, কোনো প্রফেশনাল ফিকেও দেওয়া লাগে কিছু একটা, যেমন সেটআপ কস্টের মধ্যে হয়তো বা আমার যতগুলা, যেমন আপনি সেটআপ করতে কিন্তু অনেকগুলা টুকটাক জিনিস কিনতে হয় এসি সেটআপের জন্য, রাইট? ইট কুড বি আপনি এসি যাকে দিয়ে সেটআপ করছেন তাকেও 1,000 টাকা অ্যাডিশনাল দেওয়া লাগছে, সো প্রফেশনাল ফি অর টেকনিক্যাল ফি ফর সেটআপ, এই যে 3,000 টাকা যদি তাকে দেওয়া লাগে, এটাও কিন্তু আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কেননা এটা ওই অ্যাসেটটা ইউজেবল করা পর্যন্ত আপনাকে এই খরচটা কনসিডার করতে হবে। তার মানে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে যে জিনিসটা চিন্তা করব, যে জিনিসটা আমরা ভাববো, খুব সিম্পলি মনে রাখি, ওই অ্যাসেটটা ইউজ করার পর থেকে, মানে সরি, পারচেস করার পর থেকে ওইটাকে ইউজেবল করা পর্যন্ত যত ডিরেক্ট কস্ট আছে সবগুলো আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কারো কোনো দ্বিমত এই জায়গাটাতে? নো স্যার। No, sir. নাও দ্য নেক্সট পয়েন্ট। তাহলে এই যে আপনি এসিটা ইউজ করা শুরু করলেন, আপনার এই এসি ইউজ করার সময় যদি এমন হয় যে এটার জন্য ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে আপনাকে, ইজ ইট ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার? নো স্যার। No, sir. না না,
That's the revenue expenditure, right? That's the revenue expenditure. তার মানে revenue expenditure, it's a day-to-day expense. It's a day-to-day operational expense, right? যেটা প্রতি বছর রেগুলার বেসিসে হয়। নাও আমি যদি আরেকটা কোয়েশ্চেন চিন্তা করি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি প্রতিদিন হবে? মানে আপনি কি প্রতিদিনই এসি কিনবেন আপনার অফিসের জন্য? No, sir. So it's not a regular routine transactions, but revenue expenditures is a routine day-to-day transactions, right? Now, next point is আপনার এসি ঠিক করতে হবে, মানে রিপেয়ার করতে হবে। কোন একটা ছোট্ট ফাংশনাল কোন একটা প্রবলেম হয়েছে, আপনি মেবি সার্ভিসিং করাবেন বছরে একবার আর দুইবার, অর কোন একটা স্মল পার্ট প্রবলেম হয়েছে, আপনি এই এসিটাকে রিপেয়ার করবেন। তো এসিটা যদি রিপেয়ার করেন, ইজ ইট ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার? Revenue expenditure. রিপেয়ার অর মেইনটেনেন্স of property plant and equipment is a revenue expenditure. So এই যে কথাগুলা, এটা 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 মনে রাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে যেভাবে রেকগনাইজ করলাম, এখানে যেভাবে ডিফাইন করলাম, ঠিক এই ডেফিনেশনটাই আমরা আমাদের টেবিলে সুন্দর করে এখানে একটু এক্সপ্লেন করে আমি দেখাই দিব যে কিভাবে এটাকে আসলে আমরা ডিস্টিংগুইশ করছি। তাহলে নেক্সট পয়েন্ট, আমি আমার এই এসিটা ইউজ করা শুরু করলাম, আমি আমার এসিটা রিপেয়ার করলাম, অর আমি আমার এসিতে হয়তো বা কোনো একটা গ্যাসের কমতি ছিল, আমি এটা হয়তো বা বললাম, গ্যাস বললাম, অর মেনটেনেন্স করলাম, এনিথিং, দোজ আর রেভিনিউ এক্সপেন্ডিচার, বিকজ এটা থেকে আপনি মোর দ্যান 1 ইয়ার বেনিফিট পাচ্ছেন না। বাট ইফ এনিথিং হ্যাপেন, আমার এসির যদি কোনো একটা এমন একটা পার্টস নষ্ট হয়ে গেছে, যেই পার্টসটা যদি আমি চেঞ্জ করার কারণে আমার এসির ইউজফুল লাইফ অর ক্যাপাসিটি বাড়বে, দেন হোয়াট ইট উড বি, ইট উইল বি আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার। সাবসিকুয়েন্টলি কথা বলছি, আমি আমি আমার এসিটা ইউজ করা শুরু করেছি, আমি আমার এসিটা ইউজ করা শুরু করার পর আমি দেখলাম এখানে আমাকে একটা মেজর সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভমেন্ট, সিগনিফিকেন্ট একটা আপগ্রেড করতে হবে, যেটা করার জন্য আমার ওই এসির যেই এক্সিস্টিং ইউজফুল লাইফ ছিল সেই ইউজফুল লাইফটা বাড়বে, অর আমার ওই এসিটার পারফরমেন্স আরো বাড়বে, ক্যাপাসিটি আরো বাড়বে। তাহলে ওই যে আমি একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার ইমপ্রুভমেন্ট কস্ট করব, ইজ ইট মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার? ক্যাপিটাল ক্যাপিটাল। আমরা কি এই জায়গাটাতে অ্যাগ্রিড সবাই? তো আমি তাহলে এই কথাটা একটু লিখে ফেলি। সাবসিকুয়েন্টলি if there is any improvement or upgradation of the property plant and equipment which will increase the useful life of the PPE or enhance the capacity of the PPE, then that cost should be recognized as capital expenditure. সবাই আমরা একদিন এটার সাথে? সিম্পল লজিক, কেননা আমার ওই অ্যাসেটটার আমি যেই কস্টটা করলাম এটার কারণে আমার অ্যাসেটের ফিউচার ইকোনমিক বেনিফিট, মানে আমি আগে যেটুকু বেনিফিট পেতাম তার থেকে আমার বেনিফিট আরো বেশি বাড়বে। যেমন সে ফর এক্সাম্পল আপনি যদি গাড়ির ক্ষেত্রে বলেন, গাড়ির যদি আপনি কোনো কারণে ইঞ্জিন চেঞ্জ করেন, ইঞ্জিন চেঞ্জ করলে কিন্তু ওই গাড়ির অফকোর্স আমার পারফরমেন্স আরো বেটার হয়ে যায়। বাট গাড়ির ক্ষেত্রে যদি আপনি টায়ার চেঞ্জ করেন, টায়ার চেঞ্জ করা কি ওই গাড়ির ইউজফুল লাইফ অর গাড়ির ক্যাপাসিটি কি খুব বাড়ে? if you change any tire for like any car, or maybe আপনার হেডলাইট হয়তো বা একটু ভেঙে গেছে, আপনি ঠিক করলেন, এটার কারণে কিন্তু আপনার গাড়ির এক্সিস্টিং ইউজফুল লাইফ অর ক্যাপাসিটি খুব বেশি বাড়ে না। সো সেই ক্ষেত্রে ওইটাকে আপনি আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে পারেন না, সেটা আপনার জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার, সেটা আপনার জন্য রিপেয়ার, সেটা আপনার জন্য মেইনটেনেন্স। তো এই ডিফারেন্সটা আপনাকে ভালো করে শিখতে হবে, ভালো করে রিলেট করতে হবে যে কোন কস্ট গুলাকে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছেন,
কোন কস্টগুলোকে আপনি রেভিনিউ এক্সপেন্ডিচার বলছেন। কেননা আপনি যখনই আপনার কোনো একটা এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না বলে রেভিনিউ এক্সপেন্ডিচার বলছেন, তার মানে কি আপনি অ্যাসেট কম বলছেন, এক্সপেন্স বেশি দেখাচ্ছেন। সো অ্যাসেট তখন কম হয়ে যাবে ব্যালেন্স শিটে, এক্সপেন্সটা বেশি হয়ে যাবে, যেটার কারণে বিজনেসের প্রফিটটা কমে যাবে। অর ভাইস ভার্সা, আপনি আপনার কোন একটা রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করছেন, তার মানে আপনার বিজনেসের এক্সপেন্সটা আপনি কমাই দিচ্ছেন, অ্যাসেটটা আপনি বাড়াই দিচ্ছেন। তার মানে আপনার ব্যালেন্স শিটের অ্যাসেট বেশি দেখাবে, আপনার পিএনএল এর এক্সপেন্সটা কম দেখাবে, প্রফিটটা বেশি দেখাবে। দুইটার কোনোটাই কিন্তু করা যাবে না, দুইটার কোনোটাই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় না। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনি আপনার কতটুকু এক্সপেন্ডিচারকে আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবেন, কতটুকু এক্সপেন্ডিচারকে আপনি আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবেন। কেননা দুইটার ডেস্টিনেশনটাই আলাদা। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডেস্টিনেশন হচ্ছে অ্যাসেট, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা রেকর্ড করি এবং যেটার এগেনস্টে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি। এবং আবার আমি যদি ডেপ্রিসিয়েশনটা বলি, ডেপ্রিসিয়েশনটা কিন্তু আবার রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা আমি আমার এক্সপেন্স হিসেবে আমাদের পিএনএল এ স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমি প্রতি বছর ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করি। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা দেখবো। তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, খেয়াল করেন, এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মানে প্রেক্ষাপটে আমি যদি এই টেবিলটা একটু আপনাদেরকে বুঝাই দেই, আর টেবিলটা একটু আপনাদের সাথে পড়ার চেষ্টা করি, আপনারা দেখবেন যে এই কথাগুলাই মিলে যাবে। খুব বেশি ডিফারেন্স কোনো কথা এখানে আপনি পাবেন না ইনশাআল্লাহ। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার। ফার্স্ট হচ্ছে আপনার মিনিং, ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স incurred to acquire, install, or enhance a property, plant, and equipment, or to extend its useful life or increase its earning capacity। যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম যে আমার দুইটা দুইটা এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে আমার অ্যাসেটটাকে ইউজেবল করা পর্যন্ত যত খরচ আছে সেটা, দেন ইউজেবল করার পর যদি এটা আমার সাবসিকুয়েন্টলি ইউজফুল লাইফটাকে এক্সটেন্ড করে অর ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করে, সেটাও আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অন দ্য আদার হ্যান্ড, revenue expenditures incurred for day-to-day operating and maintenance of property, plant, and equipment to keep it in working condition। যেমন আপনার যদি কোনো মেশিন আপনি চালান, মেশিন চালানোর জন্য কোনো যদি তেল কিনতে হয়, দ্যাটস আ রেভিনিউ এক্সপেন্ডিচার। যদি আপনার মেশিনের কোনো একটা স্মল পার্ট রিপেয়ার করতে হয়, দ্যাটস আ রেভিনিউ এক্সপেন্ডিচার। আপনার বাইকে যদি কোনো কারণে একটা ছোট পার্ট নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করেছেন, 1000 টাকা লাগছে, 500 টাকা লাগছে, রেভিনিউ এক্সপেন্ডিচার। বা আপনার বাইকে যদি ইঞ্জিন চেঞ্জ করতে হয়, ইটস নট রেভিনিউ এক্সপেন্ডিচার, বিকজ ইঞ্জিন আপনি অল্প টাকা দিয়ে কখনোই মানে চেঞ্জ করতে পারবেন না, ইটস নট পসিবল, রাইট? নেক্সট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। Capital expenditure recorded as an asset in a statement of financial position and capitalized. So এই টার্মটা একটু মনে রাখবো আমরা। ক্যাপিটালাইজড মিনস যেটাকে আমরা অ্যাসেট হিসাবে ট্রিট করি। ক্যাপিটালাইজড মিনস যেই কস্টটাকে আমরা অ্যাসেট হিসাবে রেকগনাইজ করি। সো এই টার্মটা অনেক ইউজ করবো আমরা, আমিও অনেক সময় বলবো ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজ। সো ক্যাপিটালাইজ মিনস যে কস্টটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছি, যে কস্টটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করছি অ্যাসেট হিসেবে, সেটাকে আমরা বলছি ক্যাপিটালাইজ। And on the other hand, revenue expenditure should be recorded as an expense in the statement of profit or loss in the period it is incurred। মানে যে বছরের খরচ সেই বছরে আমাকে এটা দেখাতে হয়। So that is our revenue expenditures. Effect on financial statements. ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কারণে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের অ্যাসেটের ক্যারিং ভ্যালুটা বেড়ে যায়, কারণ আমার অ্যাসেটের ব্যালেন্স শিটে আমি অ্যাসেটটা বেশি মানে আমি অ্যাসেট হিসেবে অ্যাড করছি। অন দ্য আদার হ্যান্ড, রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা আমার বিজনেসের এক্সপেন্স হিসেবে ট্রিট হচ্ছে, যেটা আমার বিজনেসের প্রফিটটাকে কমায় দিচ্ছে, রাইট? এই বছরের প্রফিটটাকে কমায় দিচ্ছে। পারপাস, আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে নিয়ে হচ্ছে আমি করি হচ্ছে আমার অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য, আমার অ্যাসেটটাকে ইমপ্রুভ করার জন্য। আর রেভিনিউ এক্সপেন্ডিচারটা আমরা করি আমার অ্যাসেটের কারেন্ট এক্সিস্টিং ক্যাপাসিটিটাকে মেনটেন করার জন্য, আর ডে টু ডে মেনটেন্যান্সের জন্য। ফ্রিকোয়েন্সি, যেটা একটু আগে আমরা বলছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা অফকোর্স নট রিকারিং একটা এক্সপেন্ডিচার, ইটস নট ফ্রিকুয়েন্ট, এটা রেগুলার হয় না, ইটস আ ইরেগুলার একটা ট্রানজেকশনস, ইটস আ নন রিকারিং একটা ট্রানজেকশনস। বাট রেভিনিউ এক্সপেন্ডিচার ইটস আ ডে টু ডে রিকারিং একটা এক্সপেন্ডিচার, যেটা রেগুলারলি হয়। And the finally example, purchases of new machinery, building, improvement or extension of any plant and equipment
দোজ আর এক্সাম্পল অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা একটু আগে আমরা দিচ্ছিলাম এস এর ক্ষেত্রে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, রুটিন মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অফ মেশিনারি আর এক্সাম্পলস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। সো এই টেবিলটা আপনাকে হুবহু যদি লিখতে পারেন, আর হোয়াট এভার, আপনি যদি একটু আপনার মতো করেও লেখেন, এই 5-6টা পয়েন্ট যদি আপনি আমাকে সুন্দর করে বলতে পারেন, you will get at least 4 or 5 marks in your exam. So very important theory, very important table, হুবহু এভাবেই আসবে, no problem with that. Please, কে কিছু বলছিলেন আমাকে? ওকে, তাহলে আজকে আমরা এটুকু পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা স্যাটারডেতে যেটা ট্রাই করব, আমাদের এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা রেকগনাইজ করব কিভাবে, এবং রেকগনিশনের ডাবল এন্ট্রি কি হবে, মানে রেকর্ড করার ডাবল এন্ট্রি কি হবে, এবং কোন কস্টগুলো আমরা ইনক্লুড করব, কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, মানে এক্সক্লুড করব, সেটার একটা টেবিল। এই টেবিলটাও ইম্পর্টেন্ট, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা দেখবো। অ্যান্ড দেন আমাদের এই যে সাবসিকুয়েন্টলি যে কস্ট এবং ফেয়ার রিভ্যালুয়েশন মডেলের যে কথাটা আমরা বলছিলাম, সেটা আমরা একটু জাস্ট বেসিক যে কথাটা আছে সেটা আমরা এখানে একটু দেখবো, যতটুকু আমার এই কোর্সের পার্ট। অ্যান্ড এরপর আমরা চলে যাব ডেপ্রিসিয়েশন। সো হোপফুলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইট মাইট টেক another 2 classes, so I have that plan, no problem with that. So আমরা আর 2টা ক্লাসের মধ্যে হোপফুলি এটা র্যাপ আপ করতে পারবো। এন্ড এখানে আমাদের কিছু কোশ্চেন আছে যেটা আপনাদেরকে অলরেডি আমি দিয়ে রাখছি, এই কোশ্চেনটা আমরা সাইড বাই সাইড প্র্যাকটিস করব। সো কোশ্চেনটা প্র্যাকটিস করার মতো এখনো পর্যন্ত আমার ওইরকম ভাবে কোনো ম্যাথ আমরা এখনো কভার করি নাই। সো আমরা আগামী ক্লাসে যখন depreciation or revaluation এর পার্টটা একটু go through করব, so after that maybe we will be able to, so তখন এটা আমরা ইন ডিটেইলস এ হয়তো বা একটু পারবো ইনশাআল্লাহ। সো আজকে এটুকু পর্যন্তই থাক, আর বেশিটুকু আমরা না আগাই, বিকজ অনেক কথা হয়তো বা হয়ে যাচ্ছে, একটু বেশি মনে হতে পারে যে বেশি পড়া হয়ে যাচ্ছে, ব্রেইনে প্রেসার পড়তে পারে, সো উই ডোন্ট টেক এনি স্ট্রেস ফর দ্যাট। সো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকের জন্য এখানে শেষ করবো ইনশাল্লাহ। ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে রিলেটেড প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যে কথাটা আমরা বললাম এতক্ষণ, ইউ গাইজ আর ওয়েলকাম টু শেয়ার ইউর থটস, ইউর কোয়েরিজ, ইউর কোয়েশ্চেন্স। কোনো কোয়েশ্চেন্স নাই? পারফেক্ট। আমি আমার একটু আমাকে সময় দিবেন, আমি লগ ইনটা করে নিচ্ছি। Hmm, 30 days. So, ah, ওকে। সো সবাই একটু অ্যাক্টিভ থাকি, আমরা অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। প্লিজ যদি কারো মাইক্রোফোনের সমস্যা থাকে আমাকে আহ, একটু চ্যাট বক্সে হচ্ছে আপনার রোল নাম্বারটা বলে দিলেই হবে, আই উইল গিভ ইউর অ্যাটেন্ডেন্স। কেউ মিস করে গেল আমাকে একটু বলে দিলেই হবে, সো আই উইল অ্যাডজাস্ট ইট। ওকে, সো ফাহাদ কি আছেন? মনে হয় না জয়েন করছে ফাঁকি বাসটা। নাই। আহ এরপর রোল নাম্বার 1, Present, sir. 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, 6, 6 ও নাই, 7, Present, sir. 8, Present, sir. 9, Yes, sir.
9, 11, 11, 9, 13, 13, 14, 14, Present, sir. 15, Present, sir. 16, 16, 16, 9, 17, 18, oh sorry, 20, ইশতিয়াক কই আজকে নাই, 20, 21, Present, sir. 23, 23, 24, 24, এটাই মনে হচ্ছে, 25, Present, sir. 26, 26, 27, Present, sir. 28, Present, sir. 29, Present, sir. 30, Present, sir. 31, Yes, sir. 32, 32, 33, Present, sir. 34, Present, sir. 35, 36, Present, sir. 37, Present, sir. 39, প্রান্তিকা তো আছেন মনে হয়, Present, sir. 40, Present, sir. 41, 40 was a yes, sir. 44, Present, sir. 46, and last not the least, 47. স্যার আমার আচ্ছা, 006 Present, প্রেজেন্টটা মিস sir. হয়ে গেছে ভুলে 47, 006. Present, sir. ওকে, প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক আমরা ইউ স্যার আজকের জন্য এখানে শেষ করি। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।